থ্যাংক ইউ। আচ্ছা, তো মাইনিং এর বিভিন্ন স্টেজে আমরা এক্সকেভেশন এবং হ্যান্ডলিং এই দুইটা পার্টের জন্য যে কাজগুলো করি ওগুলোকে ইউনিট অপারেশনস অফ মাইনিং বলা হচ্ছে। তো বেসিক্যালি এক্সকেভেশন পার্টটা মাইনটাকে, যে আমি মিনারেলটা নিয়ে আসবো সেটাকে ফ্রি করাকে বোঝায়। ফ্রি মিনস সে যেটা প্যারেন্ট ডেপোজিট থাকে, হিউজ একটা ডেপোজিট থাকে, সেটাকে ছোট ছোট পার্টে ভাগ করা, ছোট ছোট পার্ট করে এটাকে এক্সট্রাক্ট করা, সেটাকে এক্সকেভেশন বলা হচ্ছে। আর হ্যান্ডলিং মিনস এটাকে লোড করে না, গাড়িতে যখন আমি লোড করে নিয়ে আসবো, সে লোড করে ওখান থেকে আমি সেটা ওপেন পিট হোক, সারফেস হোক, আন্ডারগ্রাউন্ড হোক, সে মাইনটা থেকে সেটাকে নিয়ে আসা, লোড করে না, মানে হোল করে নিয়ে আসা, এটাকে বলা হল, হলেজ সিস্টেম বলা হয় ট্রান্সপোর্ট সিস্টেমটাকে। জাস্ট এটাকে ট্রান্সপোর্টেশন সিস্টেম আমাদের নিয়ে আসা। এই দুইটা পার্ট, একটা হচ্ছে এটাকে ফ্রি করা, প্যারেন্ট ডেপোজিট থেকে এটাকে এক্সট্রাক্ট করা, আর একটা হচ্ছে এটাকে ট্রান্সপোর্ট করে নিয়ে আসা, হ্যান্ডলিং। তাই দুইটা পার্ট, এক্সকেভেশন এবং হ্যান্ডলিং, এই দুইটা মেইন পার্ট হচ্ছে ইউনিট অপারেশনস। আচ্ছা, তো যেসব মিনারেল ডেপোজিট বলা হচ্ছে হার্ডার টু ব্রেক, দ্য এক্সকাভেশন স্টেপ রিকোয়ার্স দ্য ড্রিলিং এন্ড ব্লাস্টিং বি পারফর্ম। আচ্ছা, হার্ডার রকগুলোর ক্ষেত্রে ড্রিলিং এবং ব্লাস্টিং এই দুইটা স্টেপ ফলো করা হয় এক্সকাভেশন স্টেপের ক্ষেত্রে। when drilling and blasting are employed, we generally call this step rock breakage, যেটা বলছি শুরুতে, যে আমি প্যারেন্ট রকটাকে ভেঙে ছোট ছোট রকে কনভার্ট করবো। নাহলে কারণ প্যারেন্ট যে রকটা আছে সেটাকে তো আমি টোটাল তুলে নিয়ে আসতে পারবো না। ছোট ছোট রক যখন আমি ব্লাস্ট করবো, সেটা ব্লাস্ট হয়ে ছোট ছোট ফ্র্যাগমেন্ট ক্রিয়েট হবে, ছোট ছোট রক ক্রিয়েট হবে, সেগুলোকে আমি ট্রান্সপোর্ট করে নিয়ে আসবো। আর সফটওয়্যার ডেপোজিটের ক্ষেত্রে, in software deposits, the minerals can usually be obtained using mechanical digging devices. This is called excavation. That means যেগুলো সফট ডিভাইস, সেখানে আমার খুব বেশি ব্লাস্ট করার প্রয়োজন হয় না, জাস্ট আমি মেকানিক্যাল ডিগিং ডিভাইসের মাধ্যমে ডিগ করে করে নিয়ে আসি। তোমরা দেখবা বিভিন্ন জায়গায় এসব লিভার ওরিয়েন্টেড ডিভাইস থাকে, ক্রেন দেখবা, মেকানিক্যাল ডিগিং ডিভাইস টাইপের, ক্রেন টাইপের ডিভাইস, যেগুলো দিয়ে জাস্ট এটা যখন আমি একটু প্রেসার দিব, সাথে সাথে সফট ডিভাইস গুলো এটা ছোট ছোট ইয়ে হয়ে যাবে, পার্ট হয়ে যাবে, তখন আমি ওটাকে ক্যারি করে নিয়ে আসতে পারবো। সো হার্ড ডিভাইসের ক্ষেত্রে আমার ড্রিলিং ব্লাস্টিং দুইটাই প্রয়োজন হয়। সফটওয়্যারের ক্ষেত্রে একটা মেকানিক্যাল ডিগিং ডিভাইসই এনাফ, যেগুলো একদমই সফট ফরমেশন। Handling, more accurately referred to as materials handling, is ordinarily performed in two steps: loading and hauling. আচ্ছা, if the mine is located underground, then hoisting may also be required. আচ্ছা, এখানে বিষয়টা বোঝাচ্ছে বেসিক্যালি হ্যান্ডলিং এর ক্ষেত্রে লোড করা এবং হল করা দুইটাই বোঝাচ্ছে। লোড করা, হল করা মিন্স আমি রকটাকে ব্লাস্ট করলাম, এটা ছোট ছোট পার্টে ভাগ হলো, এখন কাজ কি, এটাকে আমি কোনো কিছুর মাধ্যমে নিয়ে যে গাড়িটা করে হোক, বা যে ট্রেনটা হোক, ট্রাক হোক, যেটা করে আমি ট্রান্সপোর্ট করবো, সেটাতে লোড করা, এটা একটা পার্ট। যে ছোট ছোট বিষয়গুলোকে একটা আমি যে একটা ইকুইপমেন্ট ইউজ করে লোড করবো, তাহলে একটা পার্ট হচ্ছে লোডিং। দেন এটা এখন আমার যে ইয়েতে লোড করা হয়ে গেল, যে আমি ইকুইপমেন্টটা করে ক্যারি করবো, সেটা ট্রাক হতে পারে, মাইন ট্রাক হতে পারে, মাইন রেল হতে পারে, সেটাতে লোড করার পর সেটাকে হল করে নিয়ে আসবো। সারফেস হলে এটাকে বলা হচ্ছে জাস্ট হলিং। হরাইজন্টাল যে ট্রান্সপোর্টেশন সিস্টেম, সেটাকে জাস্ট হলিং বলা হচ্ছে। আর যদি আমার আন্ডারগ্রাউন্ড থাকে এবং হলিং করার পর আবার আমাকে ভার্টিক্যালি তুলে আনতে হবে, ভার্টিক্যালি যখন আমি তুলে নিয়ে আসবো, সেটাও একটা প্রসেস আছে বা ইকুইপমেন্ট আছে, সেই প্রসেসটাকে বলা হচ্ছে হয়েস্টিং। এই জিনিসটা বুঝতে পারছো? ভার্টিক্যালি যখন আমি ট্রান্সপোর্ট করছি তখন জাস্ট হলিং, তাহলে সার্ফেসের ক্ষেত্রে বলা হচ্ছে শুধু হলিং এনাফ, যেহেতু খুব বেশি উপরে আনতে হচ্ছে না। আন্ডারগ্রাউন্ড তো অনেক নিচে, আন্ডারগ্রাউন্ড যে মাইন গুলো আছে, তা আন্ডারগ্রাউন্ড মাইনের ক্ষেত্রে আমাদের হলেজ এবং হস্টিং দুইটাই প্রয়োজন হচ্ছে। দ্য মোস্ট কমন সাইকেল অফ অপারেশন, যেটা বলছি বেসিক প্রোডাকশন সাইকেল বা ইউনিট অপারেশন গুলো হচ্ছে বেসিক বেসিক আমি কিভাবে কাজটা করতেছি, সেটা হচ্ছে ড্রিলিং করতেছি, ব্লাস্ট করতেছি, লোড এবং হল। প্রথমে ড্রিল করলাম, ড্রিল করে ওখানে আমি ব্লাস্টিং এর জন্য যে আমার চার্জ গুলো প্রয়োজন, যে কেমিক্যাল এক্সপ্লোসিভ গুলো প্রয়োজন, সেই এক্সপ্লোসিভ গুলো ড্রিল করে ওখানে সেট করলাম। দেন ওটাকে ব্লাস্ট করলাম, একটা রিয়েকশনের মাধ্যমে ব্লাস্ট হলো। দেন ব্লাস্ট হওয়ার পর এটা ছোট ছোট টুকরায় বিভক্ত হয়ে গেল, ফ্র্যাগমেন্ট হয়ে গেল। ফ্র্যাগমেন্টেড হয়ে যাওয়ার পর এটাকে আমি লোড করলাম, একটা মাইন যে ট্রান্সপোর্টেশন সিস্টেম, ট্রান্সপোর্টে লোড করলাম, লোড করার পর ট্রান্সপোর্টের মাধ্যমে হল করে নিয়ে আসলাম। দিস ইজ দ্য বেসিক প্রোডাকশন সাইকেল। এটা হচ্ছে এখানকার একটা বেসিক ধারণা, মানে ইউনিট অপারেশনস গুলো কিভাবে পারফর্ম হচ্ছে। ইউনিট অপারেশনস বেসিক্যালি এটাকে মাইন্ডটাকে কি বলবো, ফ্র্যাগমেন্টেড করে দেওয়া, ব্লাস্ট করে ফ্র্যাগমেন্টেড করে দেওয়া, দেন ফ্র্যাগমেন্ট গুলোকে ক্যারি করে নিয়ে আসা। দিস অপারেশন ইজ কল্ড ইউনিট অপারেশনস। তো আমরা যদি আরেকটু এগুলা ডিটেলস জানতে চাই, তোমরা একটু বলবা যে তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। এখন না, আমি একটু শেয়ার করি।
ক্লিয়ার না নিশ্চয়ই, তাই না? না স্যার, ক্লিয়ার না। ওকে, একটু একটু হোল্ড করো। এখন তো ক্লিয়ার নিশ্চয়ই? হ্যাঁ স্যার, এখন ক্লিয়ার। আচ্ছা, তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ রক ব্রেকেজ এই শব্দটা দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, যারা আসছো তো সবাই কি শুনতে পাইছো যে আমি শুরুতে বলছিলাম যে যা পড়াবো কিছুটা নোট ডাউন করবো? আজকে একটা 5 মার্কসের আমি ক্লাস ওয়ার্ক নিব, যেটা কোনো একটা অ্যাসাইনমেন্ট আমি অ্যাড করে দিব। 5 মার্কস, ভেরি সিম্পল। তুমি এখান থেকে জাস্ট আমি যেগুলো দেখাচ্ছি ক্যামেরাতে যেগুলো দেখতে পাচ্ছ ওখান থেকে তুমি জাস্ট মেইন দু একটা টার্ম নোট করে রাখবা, ঠিক আছে? সবাই কি কথাটা শুনতে পাইছো? ইয়েস স্যার। যারা পরে আসছো তাদের জন্য বললাম, যদি এর মধ্যে পরে এসে থাকো। ওকে, তাহলে এখানে বলা হচ্ছে আমরা ড্রিলিং এন্ড আদার রক পেনিট্রেশন মেথডস, তার মধ্যে শুরুতে বলা হচ্ছে রক ব্রেকেজ। রক ব্রেকেজ মিন্স হচ্ছে দ্য ফ্রিং অর ডিটাচিং অফ লার্জ মাসেস অফ হার্ডার রক ফ্রম দ্য প্যারেন্ট ডেপোজিট। যেটা তুমি দেখতে পাচ্ছ না হচ্ছে প্যারেন্ট ডেপোজিট। তাহলে যেটা বলছি বড় বড় মানে লার্জ মাস যেটা প্যারেন্ট রক আছে সেটাকে আমি সেটা থেকে রক হার্ডার রকটাকে বা রক ফ্র্যাগমেন্ট গুলাকে আলাদা করা, সেটাকে বলা হচ্ছে রক ব্রেকেজ। তো রক ব্রেকেজের ক্ষেত্রে দুটো আমরা টার্ম দেখতে পাই, সেটা হচ্ছে হ্যাঁ দেখতে পাচ্ছ ইন ট্রেডিশনাল মাইনিং প্র্যাকটিস টু ডিফারেন্ট টাইপস অফ রক ব্রেকেজ অপারেশনস আর পারফর্মড। এই কথাটা দেখতে পাচ্ছ সবাই? ইয়েস স্যার। ওকে, তাহলে আমি এখন বলতেছি, এটা একটু মনোযোগ দিয়ে শুনবা, নোট ডাউন করবা। তাহলে রক ব্রেকেজ অপারেশন কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে রক পেনিট্রেশন আর একটা হচ্ছে রক ফ্র্যাগমেন্টেশন। রক পেনিট্রেশন এবং রক ফ্র্যাগমেন্টেশন। সো দুইটার বেসিক পার্থক্য হচ্ছে রক পেনিট্রেশনে বেসিক্যালি মেকানিক্যাল ডিভাইস ইউজ করা হয় ড্রিল বাস করে, আর রক ফ্র্যাগমেন্টেশনে কেমিক্যাল এক্সপ্লোসিভ ইউজ করা বা কেমিক্যাল এনার্জি ইউজ করা হয়। তাহলে এনার্জি ইউজের অ্যাপ্লিকেশনটা ডিফারেন্স ম্যাক্সিমাম ক্ষেত্রে। রক ব্রেকেজের ক্ষেত্রে, এই রক পেনিট্রেশনের ক্ষেত্রে কি বলছি, কোন এনার্জি বলো? পেনিট্রেশনের ক্ষেত্রে কোন এনার্জি বলছি? আমরা বিভিন্ন ধরনের মেকানিক্যাল ইকুইপমেন্ট ইউজ করে হচ্ছে পেনিট্রেশন। মেকানিক্যাল এনার্জি। ওকে, এনার্জির ক্ষেত্রে যদি বলি মেকানিক্যাল এনার্জি ইউজ করতেছি রক পেনিট্রেশনের ক্ষেত্রে। বেসিক্যালি আরো এনার্জি, আরো টাইপ অফ এনার্জি ইউজ করা হচ্ছে, বাট বেসিক্যালি মেকানিক্যাল। আর ফ্র্যাগমেন্টেশনের ক্ষেত্রে কেমিক্যাল এনার্জি, কেমিক্যাল এক্সপ্লোসিভ ইউজ করবো, সেজন্য কেমিক্যাল এনার্জি। ওকে, আচ্ছা, এখন আমরা একটা ছোট্ট একটা ডেরিভেশন করব, যেটা মেইন কথা ক্লিয়ার না আসলে। আমার কথা যে কথা বলতেছো তারটা টোটালি আসতেছে না। আমার কথা শোনা যাচ্ছে? স্যার আপনারা শোনা যাচ্ছে? কেউ একজন কথা বলতে যাচ্ছে, টোটালি আসতেছে না, তাই না? হ্যাঁ স্যার, সিআর আমাদের কিছুটা আমি না ওই আচ্ছা, বেসিক্যালি খুব বেশি ইম্পর্টেন্ট কিছু থাকলে চ্যাট বক্সে লিখে রাখো যাদের কথা আসতেছে না, বাকিটা আমি পরে চেক করে নিবো। আপাতত আমি বলতেছি, তোমরা শুনতে থাকো আর নোট ডাউন করতে থাকো। এখানে খুব বেশি কঠিন কিছু নাই। বেসিক্যালি এটা এই আজকে যেগুলো বলবো ওগুলো জানার বেশি আর কি, বুঝার চেয়ে জানার বেশি। বুঝতে কষ্ট হবে না, জানাটা ইম্পর্টেন্ট বা মনে রাখাটা ইম্পর্টেন্ট।
আচ্ছা, তো ছোট্ট একটা ডেরিভেশন আছে, এটা একদম সিম্পল, তোমরা পারবা, আমি তাও একটু বলি। সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে it is ordinarily assumed that the weight of rock broken using any given rock breakage method is proportional to the energy consumed in the process. এই কথাটার মিনিং হচ্ছে যে পরিমাণ রক আমরা ভাঙতেছি সে মানে যতটুকু এনার্জি কনজিউম করতেছে ততটুকু রকই ভাঙতেছে, মানে ওই পরিমাণে রকই ভাঙতেছে, ওই পরিমাণ ওজনের রক ভাঙতেছে যে পরিমাণ এনার্জি আমি দিচ্ছি। ভেরি সিম্পল কথা। তাহলে দ্যাট মিনস রক ব্রোকেন ওয়েট W proportional to the energy consumed E. আচ্ছা, তো in drilling and other penetration processes the rate of advance R, যে আমি যে রেটে ড্রিল করতেছি, যে রেটে মানে সময়ের সাথে পেনিট্রেশনটা, সময়ের সাথে সাথে আমি নিচের দিকে যাচ্ছি ড্রিল করতেছি বা একটা হোল করতেছি, সময়ের সাথে সাথে যে বিটের পেনিট্রেশন রেট, সেই রেটটা is more important than the amount of rock broken. Hence the basic relation becomes সময় rock বা advance rate are proportional to ডি বাই ডিটি। ডি বাই ডিটি মানে সময়ের সাথে এনার্জি কনজাম্পশন, সময়ের সাথে পেনিট্রেশন রেটটা কার সাথে সম্পর্কিত, সময়ের সাথে এনার্জি কনজাম্পশন পার ইউনিট টাইমে কি পরিমাণ এনার্জি কনজিউমড হচ্ছে সেটা রক অ্যাডভান্স যে ইউনিট পার ইউনিট অ্যাডভান্স রেট সেটার সাথে রিলেটেড, আর প্রপোর্শনাল টু ডি বাই ডিটি। এখন ডি বাই ডিটি মানে তোমরা জানো, ডি বাই ডিটি মানে তোমরা আগেও পড়ছো, সেটা হচ্ছে ডি বাই ডিটি মিনস কি, পার ইউনিট টাইমে এনার্জি কনজাম্পশন হচ্ছে পাওয়ার, কি পরিমাণ এনার্জি কনজিউম করে সেটাই তো পাওয়ার। তাহলে আমরা রক অ্যাডভান্স যে রেট অ্যাডভান্স হচ্ছে এই পেনিট্রেশন রেটটাকে, সেটাকে আমি প্রপোর্শনাল বলতে পারি, ডি বাই ডিটির জায়গায় পি লিখতে পারি, পাওয়ার লিখতে পারি। দ্যাট মিনস তখন আমি নিচের কথাটা লিখতে পারি, নিচের কথা হচ্ছে কি, হুইচ ইন্ডিকেটস দ্যাট ইন ড্রিলিং, কাটিং, বোরিং অর এনি আদার সিমিলার প্রপোজ প্রসেস দ্য পেনিট্রেশন রেট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য পাওয়ার অ্যাপ্লাইড টু দ্য প্রসেস। ভেরি সিম্পল, যে পাওয়ারটা আমি অ্যাপ্লাই করবো পেনিট্রেশন রেটটা ওটার সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। জাস্ট ছোট্ট একটা ডেরিভেশন তোমাদের জানার সাথে আমি বললাম, কিন্তু পরীক্ষা থাকতে পারে, যেহেতু এখানে ডেরিভেশন খুব কম থাকে, তোমাকে জাস্ট পরীক্ষায় বললাম যে প্রুভ দ্যাট in drilling or cutting or boring or any other similar process the penetration rate is directly proportional to the power applied to the process. এই লাইনটা ইম্পর্টেন্ট মানে তার মানে তোমাকে আমি ইঙ্গিত করতেছি কোনো কিছু, the penetration rate is directly proportional to the power applied to the process. এই লাইনটা তোমার মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে আমি যে টপিকগুলো পড়াবো এটা আসলে আপাতত একটু আমি তোমাদেরকে জানাইতেছি, এখনের জন্য মনে না রাখলেও চলবে, নোট না করলেও চলবে। আচ্ছা, নোট করতে পারো একটা একটা, যে ক্লাসিফিকেশন অফ রক পেনিট্রেশন মেথডস, তাই না? ক্লাসিফিকেশন অফ রক পেনিট্রেশন মেথডস। তাহলে আমি দুই প্রকার রক ব্রেকেজ বলছি, কি কি বলো, কেউ একজন রেসপন্স করো। রক ব্রেকেজ অপারেশন দুই প্রকার, কি কি? penetration and মেকানিক্যাল, নো নো, rock penetration and fragment. ভেরি গুড, রক পেনিট্রেশন এবং ফ্র্যাগমেন্টেশন। সিম্পল, পেনিট্রেশন বলছি মেকানিক্যাল এনার্জি, penetration এবং হ্যাঁ ফ্র্যাগমেন্টেশন। আচ্ছা, তাহলে এই দুটার ক্লাসিফিকেশন আমরা দেখব। ক্লাসিফিকেশন অফ রক পেনিট্রেশন মেথডস বেসড অন ফর্ম অফ অ্যাটাক। তাহলে ফর্ম অফ এনার্জি penetration and fragment. ওকে, তাহলে প্র্যাকটিক্যাল, আরেকটা হচ্ছে নোভেল, আরটা এক্সপেরিমেন্টাল। তিনটা মেইন পার্থক্য। প্র্যাকটিক্যালটা তোমরা দেখতে পাচ্ছ, মেকানিক্যাল ফর্ম হচ্ছে মেকানিক্যালের মধ্যে আমার মেথড গুলো হচ্ছে পারকাশন, রোটারি এবং রোটারি পারকাশন। এগুলো আমাদের ডিটেল জানার দরকার নেই, জাস্ট নামটা জানতে পারো। সো তুমি নোট ডাউন করতে পারো, মেকানিক্যাল সাইডে একটা যে কোনো একটা নাম লিখে রাখতে পারো, পারকাশন বা রোটারি, দ্যাটস এনাফ। আর নোভেল টাইপের ক্ষেত্রে আছে থার্মাল এবং ফ্লুইড। থার্মালের ক্ষেত্রে ফ্লেম, প্লাজমা, এগুলো কি টাইপের আমি আসলে তোমার এনার্জি ইউজ করতেছি বা ইকুইপমেন্ট ইউজ করতেছি। আর ফ্লুইডের ক্ষেত্রে জেট, ইরোশন, এগুলা। আর এক্সপেরিমেন্টাল, লাস্ট ওয়ান হচ্ছে এক্সপেরিমেন্টালের মধ্যে আমরা কয়েকটা ভাগ দেখতে পাচ্ছি, সনিক, কেমিক্যাল, ইলেকট্রিক্যাল। সনিকের ক্ষেত্রে ভাইব্রেশন ইউজ করতেছি, এটা মেথড। কেমিক্যালের ক্ষেত্রে মেথডটা হচ্ছে এক্সপ্লোশন এন্ড রিঅ্যাকশন। ইলেকট্রিক্যালের ক্ষেত্রে মেথড হচ্ছে ইলেকট্রিক্যাল আর্ক বা কারেন্ট, এগুলা। এটা নোট ডাউন না করলেও চলবে, করলে ভালো, না করলেও সমস্যা নেই। আচ্ছা, ফ্র্যাগমেন্টেশন মেথড, এটা নোট ডাউন করে রাখতে পারো। এটা জাস্ট মেথড পর্যন্ত, এজেন্ট বা মেশিনটা লাগবে না, এজেন্ট আর মেশিনটা লাগবে না। তো ক্লাসিফিকেশন অফ রক ফ্র্যাগমেন্টেশন মেথডের ক্ষেত্রে খেয়াল করো, ফর্ম অফ এনার্জি অ্যাপ্লিকেশন। তো কি টাইপ এনার্জি আমরা ইউজ করতেছি ফ্র্যাগমেন্টে? তো এটা কেমিক্যাল ইউজ করতে পারি, মেকানিক্যাল ইউজ করতে পারি, ফ্লুইড, ইলেকট্রিক্যাল।
মেইনলি কেমিক্যাল, যেটা বলছি মেইনলি কেমিক্যাল। আরো বিভিন্ন টাইপ ইউজ করা যায়, সেটা হচ্ছে মেকানিক্যাল, ফ্লুইড, ইলেকট্রিক্যাল। তো যখন আমি এই ধরনের এনার্জি গুলো ইউজ করবো, সেই এনার্জি গুলোর ক্ষেত্রে কি কি মেথড ইউজ করতেছে? কেমিক্যালের ক্ষেত্রে বলছি এক্সপ্লোসিভ ইউজ করবো। তো এক্সপ্লোসিভ ইউজ করা মানে কিন্তু ব্লাস্ট করা, এক্সপ্লোসিভের সাহায্যে কোনো কিছু ব্লাস্ট করা। এই যে ব্লাস্ট হয় বিভিন্ন জায়গায়, এটা কিন্তু এক্সপ্লোসিভের কারণে, কেমিক্যাল রিঅ্যাকশনের গুলোর কারণে হয়। তো এক্সপ্লোসিভের মেথড হচ্ছে ব্লাস্টিং। মেকানিক্যাল হচ্ছে এয়ারের মাধ্যমে যদি আমি কোনো কাজ করি, সেটা নিউমেটিক মেথড, রিপিং, ইম্প্যাক্ট। এগুলো আমাদের আসলে জাস্ট নামগুলো একটু পরিচিত, তোমার জাস্ট পরিচিত হলে হচ্ছে, তুমি এগুলোর সাথে পরিচিতি লাভ করা। আর কারণ এগুলো আসলে ডিটেইলড আমরা পড়বো হচ্ছে রক ব্লাস্টিং, একটা সাবজেক্ট আছে, টোটাল সাবজেক্টের নাম হচ্ছে রক ব্লাস্টিং। তখন তুমি ফ্র্যাগমেন্টেশন, পেনিট্রেশন, মানে এনার্জি রিলেটেড, ব্লাস্টিং রিলেটেড, এক্সপ্লোসিভ রিলেটেড অনেক ডিটেল কথাবার্তা পড়বা। সো এখানে আসলে ইন্ট্রোডাক্টরি, মানে তোমাকে ইন্ট্রোডাকশনটা দেওয়া, যে আসলে আমরা ব্লাস্টিংটা কোথায় করি, কেন করি, রকটাকে ভাঙার জন্য ব্লাস্ট করি, ঠিক আছে? এই ধরনের টপিক গুলো আমাদের আসলে অ্যাটলিস্ট পরিচিত হয়ে যাওয়া, তাই না? ইন্ট্রোডাক্টরি মাইনিং ইঞ্জিনিয়ারিং রিলেটেড টার্মগুলোর সাথে পরিচিত হওয়া। ফ্লুইড টাইপ আছে মাইনিং এন্ড ইলেকট্রিক্যাল, ওর এন্ড কারেন্ট। দেন এখানে কিছু ডিটেলস আছে, সেগুলো পড়ার দরকার নেই। তাহলে আমরা একটু কাজ করি, আমরা পড়তে পড়তে আমরা কি কি আমাদের পড়া লাগবে সেগুলো ডিনোট করে রাখি পরবর্তীতে, তাহলে আমাদের সুবিধা হবে। যেমন এই চ্যাপ্টার থেকে, চ্যাপ্টার 5 থেকে তোমরা একটু নোট ডাউন করতে পারো। শুনতেছো আমার কথা? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। চ্যাপ্টার 5 থেকে একটু নোট ডাউন করো, তাহলে বেসিক কথাবার্তা পড়বা, পেজ 119 এটা হচ্ছে লিখে রাখো যে বেসিক্স অফ ইউনিট অপারেশনস অফ মাইনিং, বা বেসিক্স রিলেটেড টু ইউনিট অপারেশনস অফ মাইনিং। ইউনিট অপারেশন অফ মাইনিং বেসিক কথাবার্তা পড়বা। দেন 120, পেজ 120 থেকে যেটা বলছি সেটা তো পড়বাই। বেসিক প্রোডাকশন সাইকেল কি, এই কোয়েশনটা দেখবা। ইকুয়েশন না, এটা এক প্রকার আসলে ডেফিনেশন। দেন রক ব্রেকেজের ডেফিনেশন, জাস্ট ডেফিনেশনটা পড়লে হবে। ডেফিনেশন এন্ড টাইপস, রক ব্রেকেজ অপারেশন তো বললাম, পেনিট্রেশন এবং ফ্র্যাগমেন্টেশন। পেজ 121 এটা থেকে পড়বা ডেরাইভেশন, পেজ 121 থেকে ডেরাইভেশন। 122 এটা থেকে টেবল 5.1, আর 123 থেকে টেবল 5.2। আচ্ছা, এই টেবল গুলো সম্পর্কে একটু বলি। 122 থেকে টেবল 5.1, 123 থেকে টেবল 5.2, জাস্ট মেথড পড়বা, এনার্জি অ্যাপ্লিকেশন প্লাস মেথড, একটা করে মেথড পড়লেই হবে। আমি একটু দেখা তোমাদেরকে, তোমরা দেখতে পাচ্ছ যে ফর্ম অফ এনার্জি অ্যাপ্লিকেশন বাম দিকে আছে, সেটার পরে মেথড, অনেকগুলো মেথড আছে, মেথড পড়বো যে কোনো একটা এনাফ, লিখতে পারলে হবে। মেশিন দরকার নাই, পাশে মেশিনটা দরকার নাই। সেম 5.2 এর ক্ষেত্রেও জাস্ট একটা করে মেথড আছে, একটা করে মেথড পড়বা, এজেন্ট আর মেশিন দরকার নাই। শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। হ্যাঁ স্যার, আপনি কন্টিনিউ করতে পারবেন। ওকে, ঠিক আছে। কোনো ধরনের যদি হয়, ডিস্টারবেন্স হয়, তাহলে আমাকে জানাবা। আমি ধরে নিচ্ছি যে আমারটা একদম তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ, ওভাবে আমি আগাচ্ছি। তারপরেও কারো প্রবলেম হলে আমাকে নক দিবা বা আনমিউট করে কথা বলবা। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি এরপরে ড্রিলিং। এখানে কিছু কথাবার্তা আছে, সেটা আপাতত দরকার নাই। যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে টেবল 5.3 লিখে রাখতে পারো, 127, পেজ 127। টেবল 5.3। আচ্ছা, এখানে এই টেবলটার নাম বলা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ড্রিলিং এন্ড পেনিট্রেশন মেথডস টু ডিফারেন্ট টাইপস অফ রক। আচ্ছা, তাহলে ড্রিলিং বা পেনিট্রেশন মেথড গুলো বাম দিকে লেখা আছে, দেখো। এই জিনিস টেবলটা বোঝার আছে, আমি কি বুঝবে সেটাই বলতেছি। হাইড্রোলিক জেট, রোটারি ড্রেগ বিট, রোটারি ড্রিল বিট, and rotary percussion thermal jet piercing, এগুলো হচ্ছে টাইপ অফ ড্রিলিং মেথডের টাইপ। কি কি টাইপ, এটার নাম। এখানে ডান দিকে দেখো রক টাইপ লেখা আছে, 4টা রক টাইপ লেখা আছে, এবং সেটার উদাহরণ সহ লেখা আছে। ভেরি ইন্টারেস্টিং, এবং আমার মনে হচ্ছে ভেরি ইনফরমেটিভ, যেটা খুব প্রয়োজন হবে। যেমন তুমি এটা এই জিনিসটা কেন করবা, সেটা হচ্ছে তুমি কোন ড্রিলিং মেথডটা সিলেক্ট করবা, সেটার ক্ষেত্রে এই 4টা তোমার খুবই কাজে লাগবে। যেমন তোমাকে বলা হলো তোমার এই ফরমেশনটা হার্ড এবং সেটা গ্রানাইট, তুমি জেনে গেলা লিথোলজিক্যাল ইনফরমেশন থেকে জানলা গ্রানাইট। সেক্ষেত্রে তোমার কাছে 3টা অপশন আছে। কি কি বলো, কি একজন বলতে পারবা? যদি গ্রানাইট হয়,
প্রথম দুইটা hydraulic Granite jet, হয়। rotary drag bit, and thermal jet. গ্রানাইটের ক্ষেত্রে সরি তিনটা চারটা অপশন আছে, চারটা দেখতে পাচ্ছি আমি। আচ্ছা, লাস্টে থার্মাল জেট পিয়ার্সিং, এটা কিন্তু একটা। থার্মাল জেট আলাদা না, থার্মাল জেট পিয়ার্সিং এটা আলাদা না, থার্মাল জেট পিয়ার্সিং একটা। ওকে, তাহলে গ্রানাইটের ক্ষেত্রে চারটা মেথড। তোমরা একটু মিলাই নাও আমার কথাটা ঠিক আছে কিনা, তোমরা মিলাই নাও। যদি আমার কথাটা তোমরা বুঝতে পারো তাহলে আমার চারটা বলার দরকার নেই। গ্রানাইট যদি তোমাকে সাপোজ পরীক্ষা বলা হলো এই চারটা দেওয়া হলো, বা চারটা নাও দেওয়া হলো, সাপোজ মানে কোন একটা প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট পরীক্ষায় হোক না রিয়েল ফিল্ডে হোক, যে গ্রানাইটের ক্ষেত্রে তুমি কোন কোন মেথড ইউজ করতে পারো, তুমি তখন কি বলবা? রোটারি রোলার বিট, ওকে, রোটারি রোলার বিট, দেন রোটারি পারকাশন, থার্মাল জেট পিয়ার্সিং। ঠিক সেম ওয়েতে আমি যদি শুধু সফট ফরমেশন বলি, সফট ফরমেশন ক্ষেত্রে জাস্ট তিনটা মেথড, হাইড্রোলিক জেট, রোটারি ড্র্যাগ বিট, রোটারি রোলার বিট। ক্লিয়ার? স্যার মানে ক্রস যে দেওয়াটা আছে মানে এটাই কি মানে এরা করা যাবে সেরকম? এটাই রাইট, হ্যাঁ এটাই রাইট। এখানে কনফিউশনটা ওই জায়গায় থাকবে যে এটা ক্রস মানে এটা ইউজ করা যাবে না। আসলে ক্রস মানে যেগুলো দেয়া আছে এটা আসলে ডিনোট করা আছে, এটা ইউজ করা যাবে। বুঝতে পারছো? এখানে ক্রসটা মানে বাদ না, ক্রসটা মানে এটাই ইউজ করা যাবে। ক্রসটা এখানে সাইন হিসেবে বুঝাইছে আর কি। এই জিনিসটা বুঝতে পারছো সবাই? জি স্যার। দেখি মিস্টার সাদমান বলো তো, ভেরি হার্ড ফরমেশনের ক্ষেত্রে কি কি মেথড ইউজ করব? স্যার আমরা ইউজ করব হচ্ছে থার্মাল জেট পিয়ার্সিং, আর এটা হচ্ছে পারকাশন। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এটা ক্লোজ করলাম। এটাতে একটা লাইন তোমরা নোট ডাউন করার মতো আছে, সেই লাইনটা তোমাদের সামনে রিপ্রেজেন্ট করতেছি। ইন জেনারেল দেখতে পাচ্ছো? ওকে স্যার, দেখতে পাচ্ছি। ইন জেনারেল এটা হচ্ছে বেসিক্যালি অনেক এক্সপেরিয়েন্সের পর, এক্সপেরিমেন্টের পর এই একটা কথা ওরা লিখতে পারছে, সেটা হচ্ছে ইন জেনারেল দ্য লোয়েস্ট কস্টস আর অবটেইনেবল ইন সফট রক উইথ রোটারি ড্র্যাগ বিট ড্রিলিং, ইন মিডিয়াম এন্ড হার্ড রক উইথ রোটারি রোলার বিট এন্ড রোটারি পারকাশন ড্রিলিং। দ্যাট মিনস লোয়েস্ট কস্ট আমরা আর্ন করতেছি সফট রকের ক্ষেত্রে রোটারি ড্র্যাগ বিটে, এবং মিডিয়াম এবং হার্ড রকের ক্ষেত্রে রোটারি রোলার বিট এবং রোটারি পারকাশন ড্রিলিং, এবং খুবই হার্ড রকের ক্ষেত্রে, ভেরি হার্ড রকের ক্ষেত্রে উইথ পারকাশন ড্রিলিং। এই কথাটা তোমরা নোট ডাউন করে রাখতে পারো। ওকে, নাও আমরা আমাদের পরের টপিকে চলে যাচ্ছি। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস তোমরা একটু পড়বা যে একটা ড্রিল কিভাবে সিলেক্ট করা হয়। কয়টা যা সিম্পল কথাবার্তা লেখা আছে তোমরা ওগুলো পড়বা। 127 থেকে একটা সিম্পল জিনিস পড়বা, সেটা একটু কোশ্চেন টাইপ করে তুমি লিখে নাও, আমি বলে দিচ্ছি। What are the steps to select a drilling method? What are the steps to select a drilling method? সিম্পল কিছু কথাবার্তা লেখা আছে। ডিটারমাইন এন্ড স্পেসিফাই দ্য কন্ডিশনস আন্ডার হুইচ দ্য মেশিন উইল বি ইউটিলাইজড, মানে কোন ধরনের কন্ডিশনে আন্ডার এটা ইউজ করা হবে। স্টেট দ্য অবজেক্টিভস ফর দ্য রক ব্রেকেজ ফেসেস, মানে এটা অবজেক্টিভ কি, কতটুকু রক আমি ইয়ে করবো, কতটুকু কোন টাইমে, মানে কোন টাইমের মধ্যে কতটুকু কি করবে, এটা অবজেক্টিভ কি। বেসড অন দ্য ব্লাস্টিং রিকোয়ারমেন্টস। স্যার কোশ্চেনটা বলছিলাম একটু বলবেন? হ্যাঁ, হোয়াট আর দ্য স্টেপস followed লিখতে পারো। What are the steps followed to select a drilling method? For rock breakage, লাস্টে লিখে রাখো for rock breakage, এটা লিখতে পারো। এটা জাস্ট একটু পড়ে নিবে, সিম্পল কথাবার্তা, এটা থিওরিটিক্যাল, এখানে কঠিন কোনো কথা নাই যে তোমাদেরকে বলতে হবে। এটা 27 পেজ 127 এই পেজ থেকে পড়বা। এরপরে আপাতত এরপর আমরা চলে যাচ্ছি পেজ 139। আচ্ছা, প্রিন্সিপালস অফ লোডিং এন্ড এক্সকাভেশন।
এখানে দেখো, এখানে দু একটা কথা লেখা আছে, দ্য এক্সট্রাকশন অফ এন্ড ইলেভেশন অফ মিনারেলস আইদার ব্রোকেন অর ইন প্লেস ইজ টার্মড লোডিং অর এক্সকাভেশন। এক্সট্রাকশন এন্ড ইলেভেশন দুটা কথা লেখা আছে। এক্সট্রাক্ট করে সেটাকে আমি হলেজ ইকুইপমেন্ট যেটা বা ট্রান্সপোর্ট ইকুইপমেন্টে লোড করব, দুটা কাজ। এক্সট্রাক্ট করা সেটাকে এক্সকাভেশন বলতে পারি, আর যেটা আমি ইকুইপমেন্টের কাছে ইলেভেট করব বা ইকুইপমেন্ট ট্রান্সপোর্ট ইকুইপমেন্টে নিয়ে যাব সেটা লোডিং বলতে পারি। দিস টার্মস আর নট সিনোনিমাস বাট দে আর ইউজড অলমোস্ট ইন্টারচেঞ্জেবলি। মানে এই কাজটা যদিও দুটো টার্ম একই না, কিন্তু এই কাজটা একসাথে ধরা হচ্ছে, excavation and loading. Excavation implies some action of extracting from the solid. Loading suggests scooping and elevating material without any extraction. না extraction না, just extract করলাম, fragment করলাম, fragmented rock গুলা just আমি load করলাম। Loading হচ্ছে just এই পার্টটা, extraction এ loading এর কোনো পার্ট নেই। However, the term loading is often used to indicate that the material is placed in a haulage device, যেটা বলছি লোডিং ইন্ডিকেট করে যে একটা haulage device আমি এটা পুট করলাম। তো আমরা হলেজ এবং হোস্টিং এর ক্ষেত্রে আমরা বলছিলাম কি, নরমালি হরাইজন্টাল ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে আমরা হলেজ টার্মটা ইউজ করতেছি, আর যখন এটাকে আমি ভার্টিক্যালি ধরো 100 ফিট নিচ থেকে বা 200 ফিট নিচ থেকে উপরে তুলে আনবো, এই আমার কিন্তু ধরো আমি কিন্তু মাইনিং এর ক্ষেত্রে যেটা হয় 200 ফিট নিচে গেলাম, ওখান থেকে ডিরেক্ট আমি আনতে পারতেছি না, ওখান থেকে আশেপাশে আমি হরাইজন্টালি অনেক দূর যেতে হচ্ছে আমাকে, মাইন রোডটা ওরকম। ওই যে এই যে হরাইজন্টালি যাচ্ছি আশেপাশে, এটাকে আমি হলেজ বলতেছি। আর যখন আমি আমার যে বোর হলে মুখে এসে সরাসরি উপরে নিয়ে আসলাম, ওটাকে আমরা হোস্টিং বলতেছি। ভার্টিক্যাল যে ট্রান্সপোর্টেশন সেটাকে হোস্টিং বলতেছি। এটা হচ্ছে প্রিন্সিপালস অফ লোডিং এন্ড এক্সকাভেশন। এখানে এটার কিছু ক্লাসিফিকেশন দেয়া আছে, এটা তোমরা একটু নোট ডাউন করতে পারো। তাহলে পেজ 139 থেকে আমরা প্রিন্সিপালস অফ লোডিং এন্ড এক্সকাভেশন, পেজ 139 ওটা গেল। আর পেজ 140 থেকে ক্লাসিফিকেশন অফ লোডিং এন্ড এক্সকাভেশন মেথডস। এখানেও সেম, অপারেশন এবং মেথড এই দুটো জিনিস দেখলে হবে। তো অপারেশন এখানে দুভাগে ভাগ করতেছে, হলেজ, হোস্টিং বা এক্সকাভেশন, এগুলো এখন ক্লাসিফিকেশন গুলো টাইপসটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। কিরকম? এখানে মেইন অপারেশন দুই প্রকার, একটা সারফেসে হতে পারে, সারফেস মাইন হলে, একটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডে হতে পারে। তাহলে সারফেসের ক্ষেত্রে দুটা ভাগ, সাইক্লিক কন্টিনিউয়াস, আন্ডারগ্রাউন্ডের ক্ষেত্রে দুইটা ভাগ, সাইক্লিক কন্টিনিউয়াস। আর ক্যাটাগরির ক্ষেত্রে তোমরা মেথডের ক্ষেত্রে দেখতে পারো, সাইক্লিকের ক্ষেত্রে একটা লিখে রাখতে পারো শভেল, কন্টিনিউয়াসের ক্ষেত্রে একটা লিখতে পারো মেকানিক্যাল এক্সকাভেটর, সাইক্লিকের ক্ষেত্রে আন্ডারগ্রাউন্ডে একটা লিখতে পারো লোডার, কন্টিনিউয়াস লিখতে পারো কন্টিনিউয়াস মাইনার। আই হোপ তোমরা দেখতে পাচ্ছ যে কথাগুলো বলছি। এখানে জাস্ট একটা একটা টার্ম জানলেই হবে, আর তোমরা সবগুলাই পড়ে নিও, বাট মাথায় রাখার সময় একটা লিখো। সবগুলো পড়লে যেটা হবে, তুমি কোনো এক সময় তোমার কোথাও গিয়ে দেখলে বুঝতে পারবা যে ড্র্যাগ লাইন, হ্যাঁ এটা কোথায় পড়ছি, ড্র্যাগ লাইনটা পড়ছিলাম লোডিং এক্সকাভেশন মেথডে। এই ড্র্যাগ লাইন ইকুইপমেন্টটা ইউজ করা হয় সারফেস মাইনের ক্ষেত্রে। এটা কত পেজ? এটা 140। আমি নোট ডাউনটা এখন করতে বলতেছি যেহেতু একটা ক্লাস ওয়ার্ক দিব বলছি, সেজন্য। আই হোপ তোমাদের নোট ডাউন করা শেষ, একটা একটা করলেই চলবে। ওকে, আমি তাহলে নেক্সট টপিকে যাচ্ছি, পেজ 141। সিলেকশন অফ, লিখে রাখতে পারো, সিলেকশন অফ এক্সকাভেশন ইকুইপমেন্ট, এক্সকাভেশন অর লোডিং ইকুইপমেন্ট। 4 ধরনের ফ্যাক্টর আছে, পারফরমেন্স ফ্যাক্টর, ডিজাইন ফ্যাক্টর, সাপোর্ট ফ্যাক্টর, কস্ট ফ্যাক্টর। পারফরমেন্স ফ্যাক্টর মিন যে ইকুইপমেন্ট ইউজ করবো সেটা পারফরমেন্স কেমন হবে সেই ফ্যাক্টরটাই আমরা কনসিডার করি। আর ডিজাইন ফ্যাক্টর সেটা কিভাবে কাজ করবে, মানে কন্ট্রোল এবং পাওয়ার সবকিছু ডিজাইন করা, সেটার কন্ট্রোলটা কেমন হবে, সেটা কি পরিমাণ পাওয়ার কনজিউম করবে, এটা ডিজাইন করা, সেটা হচ্ছে ডিজাইন ফ্যাক্টর। সাপোর্ট ফ্যাক্টর, দ্যাট মিনস ওই মেশিনের সাথে আমার যে রিলেভেন্ট সাপোর্ট গুলো প্রয়োজন হবে, সে সাপোর্ট ফ্যাক্টর গুলো কি কি ওটা মেনটেন করা। লাস্ট ওয়ান ইজ কস্ট ফ্যাক্টর, এটা কি কস্ট ফ্রেন্ডলি হবে কিনা, কস্ট ইফেক্টিভ হবে কিনা ইকুইপমেন্টটা। এই 4টা ফ্যাক্টর ইউজ করি আমরা। এটা নোট ডাউন করলে করতে পারো, 4টা ফ্যাক্টরের নাম লিখতে পারো জাস্ট। কি কি বলছি? পারফরমেন্স ফ্যাক্টর নাম্বার 1, নাম্বার 2 ডিজাইন ফ্যাক্টর, নাম্বার 3 সাপোর্ট ফ্যাক্টর, and number 4 is cost factor. স্যার শুধু নামগুলো মনে রাখলে হবে? ওকে ওকে, নামগুলো আপাতত এনাফ, নাম মনে রাখলে এনাফ। ডিজাইন ফ্যাক্টর পরে
ডিজাইন পারফরমেন্স ফ্যাক্টর, ডিজাইন ফ্যাক্টর, সাপোর্ট ফ্যাক্টর, সাপোর্ট ফ্যাক্টর, লাস্ট ওয়ান ইজ কস্ট ফ্যাক্টর। ওকে, আমাদের নেক্সট টপিক, এতক্ষণ বলছি এক্সক্যাভেশন অর লোডিং, আর এখন এই টপিকটার নাম হচ্ছে হলেজ এন্ড হোস্টিং। যেটা বলছি আগে বলছি, দেখো কি লিখছে, bulk materials in mining are transported by haulage, primarily horizontal and hoisting primarily vertical. এটাই এনাফ, এই জিনিসটা তুমি জানাটাই এনাফ। হলেজ এন্ড হোস্টিং কি, প্রাইমারি হরাইজন্টাল সিস্টেম বা ট্রান্সপোর্টেশন সিস্টেমকে হলেজ বলতেছি, ভার্টিক্যাল ট্রান্সপোর্টেশন সিস্টেমকে হোস্টিং বলতেছি। আর এখানে একটা এটা একটু লিখতে হবে, এটা নোট ডাউন করো। ক্লাসিফিকেশন 144, এর আগেরটা ছিল 144 পেজ, প্রিন্সিপাল অফ হলেজ এন্ড হোস্টিং 144, এখন 145 পেজ। ক্লাসিফিকেশন অফ হলেজ এন্ড হোস্টিং মেথড, অপারেশন এবং মেথড বলছে আগের মতোই। সারফেস এবং আন্ডারগ্রাউন্ড। সারফেস দুই প্রকার, সাইক্লিক, কন্টিনিউয়াস। আন্ডারগ্রাউন্ড দুই প্রকার, সাইক্লিক, কন্টিনিউয়াস। সারফেসে দেখো কি কি ইউজ করি, সারফেসের ক্ষেত্রে আমরা রেল ইউজ করি, ট্রাক ইউজ করি, স্কিপ ইউজ করি, যে কোনো একটা বা দুইটা নাম লিখে রাখো। কন্টিনিউয়াসের ক্ষেত্রে বেল্ট কনভেয়র ইউজ করি। আন্ডারগ্রাউন্ডের ক্ষেত্রে দেখো সেম, রেল, ট্রাক এগুলো ইউজ করি সাইক্লিক মেথডে, আর কন্টিনিউয়াসের ক্ষেত্রে কনভেয়র ইউজ করি, ওখানে বেল্ট কনভেয়র, এখানে কনভেয়র বা হাইড্রোলিক কনভেয়র ইউজ করি। আন্ডারগ্রাউন্ডেরটা প্রিন্সিপাল অফ হলেজ, হ্যাঁ, প্রিন্সিপাল অফ হলেজ এন্ড হোস্টিং ছিল 144 পেজ, আর এটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ হলেজ এন্ড হোস্টিং। ওখানে শুধু হলেজের হোস্টিং কাকে বলে এতটুকু জানলে হবে না? এতটুকু, ইয়েস, দ্যাটস ইট। এখানে আলাদা কোনো প্রিন্সিপাল নাই। তারপর তুমি 144 পেজ পড়বা, তোমার যদি মনে হয় আরো 2 এক লাইন লিখবা, নাম্বার যদি পরীক্ষা বেশি থাকে তখন 2 এক লাইন এক্সট্রা লিখবা। ওই এক্সট্রা কথাটা আসলে খুব বেশি কঠিন কথা না, তোমার বেসিকটা জানাটা ইম্পর্টেন্ট। নাম্বার যদি খুব বেশি থাকে সেক্ষেত্রে তুমি 144 পেজটা একটু রিডিং করলে আরো 2 একটা কথা জানতে পারবা, সেজন্য 144 পেজটা রেফারেন্স হিসেবে দিলাম। দেন 145 পেজে ক্লাসিফিকেশন অফ হলেজ এন্ড হোস্টিং মেথড, এটা কিন্তু নোট ডাউন করতে হবে বলছি। মেইনলি দুইটা মেথড, সারফেস এবং আন্ডারগ্রাউন্ড। সারফেসের মধ্যে দুইটা ভাগ, সাইক্লিক, কন্টিনিউয়াস। আন্ডারগ্রাউন্ডের মধ্যে সেম দুইটা ভাগ, সাইক্লিক, কন্টিনিউয়াস, এবং নামগুলো অলমোস্ট সেম। সাইক্লিক যে ইকুইপমেন্ট ইউজ করতেছি আন্ডারগ্রাউন্ডে, সারফেসও সেম, রেল, ট্রাক এগুলা, রেল, ট্রাক এগুলা, আর হচ্ছে ওখানে বেল্ট কনভেয়র। আই হোপ লেখা শেষ। এন্ড ফাইনাল টপিক আজকের, অক্সিলিয়ারি অপারেশনস। টার্মটা থেকে বুঝতেছে অক্সিলিয়ারি, প্রিন্সিপাল বা প্রাইমারি না। অক্সিলিয়ারি মিন্স যেটার সাথে আমার প্রোডাকশন রিলেটেড, এক্সট্রাকশন রিলেটেড কোনো সম্পর্ক নাই, বাট যেটা আমার জন্য অবশ্যই সাপোর্টিভ অ্যাকশন হিসেবে প্রয়োজন। সাপোর্টিভ অ্যাকশন অবশ্যই প্রয়োজন, যেমন হেলথ এন্ড সেফটি রিলেটেড ইস্যুগুলা, এটা কিন্তু আমার এক্সট্রাকশনের সাথে, এক্সপ্লয়টেশনের সাথে, লোডিং এর সাথে ইম্পর্টেন্ট না। কিন্তু আমার যদি একটা প্রপার, আমি একটা কোনো জায়গায় কাজ করতে চাই, ওখানে প্রপার সেফটি সিস্টেম থাকতে হবে, প্রপার ভেন্টিলেশন সিস্টেম থাকতে হবে, প্রপার এয়ার সাপ্লাই থাকতে হবে, প্রপার ওয়াটার সাপ্লাই থাকতে হবে, যে ওয়াস্টটা প্রডিউস হবে সে ওয়াস্ট ম্যানেজমেন্ট সিস্টেম থাকতে হবে, ওয়াস্টটা ড্যাম করার সিস্টেম থাকতে হবে, তাই না? এই সিস্টেমগুলো আমাদেরকে মেনটেন করতে হবে। আমার কনস্ট্রাকশন, পার্সোনাল ট্রান্সপোর্ট, এদের সাপোর্টিভ যত অ্যাকশন দরকার, শুধুমাত্র কোল, ওর বা স্টোন এগুলা যে আমি এক্সট্রাক্ট করবো সেটার জন্য যে ফেসিলিটি দরকার তা না, সেটার বাইরেও এইগুলো এক্সট্রাকশনের বাইরে যে একটা ওয়ার্কিং ফেসিলিটি, ওয়ার্কিং এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য যে যে সাপোর্টিভ ফেসিলিটি গুলো দরকার সেটা আমাদের জানতে হবে। সো পরীক্ষায় যদি তোমাদের এই কোশ্চেনটা আসে, অক্সিলারি অপারেশনস, পেজ 149, পরীক্ষায় আসুক বা জানার জন্য হলো, এই 149 এই টেবলটা পড়লেই তোমার আইডিয়া হবে যে আমি কি কি কাজ করতেছি। এটা একটা তুমি ওভারঅল আইডিয়া নিবা, যতটুকু মনে থাকে টোটাল নামগুলো। এটা আসলে মনে থাকার মতো নাম, এগুলো সোজা। ফাংশনের ক্ষেত্রে বলতেছে হেলথ এন্ড সেফটি। আচ্ছা, হেলথ এন্ড সেফটিটা হচ্ছে ফাংশন। এখন এটা সারফেসের ক্ষেত্রে কিরকম হবে, আন্ডারগ্রাউন্ডের ক্ষেত্রে কি হবে? সারফেসের ক্ষেত্রে ডাস্ট কন্ট্রোল করবে, আন্ডারগ্রাউন্ডে ডাস্ট কন্ট্রোল করবে। সারফেসের ক্ষেত্রে নয়েজ কমাবে, অ্যাবেটমেন্ট করবে, আন্ডারগ্রাউন্ডও তাই করবে। দেন তুমি এনভায়রনমেন্টাল কন্ট্রোল, এয়ার এন্ড ওয়াটার প্রোটেকশন। আর যেহেতু আন্ডারগ্রাউন্ডে এয়ার পাসিংটা ওরকম না, সারফেসের মতো না, সো ওখানে লিখতেছে গ্রাউন্ড ওয়াটার প্রোটেকশন, তাই না? আর আন্ডারগ্রাউন্ডের ক্ষেত্রে সাবসিডেন্স কন্ট্রোল করতে হবে, মানে কলাপস হওয়ার সম্ভাবনা থাকে, সো সাবসিডেন্স কন্ট্রোলটা এখানে ইম্পর্টেন্ট এনভায়রনমেন্টের ক্ষেত্রে। সো এইভাবে তুমি প্রত্যেকটা তোমার ফাংশন রিলেটেড, সারফেসে কি, আন্ডারগ্রাউন্ডে কি, একটা একটা পড়লেও চলবে, একটা একটা।
হেলথ এন্ড সেফটির ক্ষেত্রে তুমি ডাস্ট কন্ট্রোল, এখানেও ডাস্ট কন্ট্রোল, ডাস্ট তো না এখানে, গ্যাস এন্ড ডাস্ট কন্ট্রোল, এইভাবে একটা একটা পড়লা। গ্রাউন্ড কন্ট্রোলের ক্ষেত্রে এখানে স্লোপ স্টেবিলিটি, এখানে গ্রাউন্ড স্টেপ, একটা একটা জাস্ট নাম জানলা, দ্যাটস ইট। এটা থাকলো। এখন পর্যন্ত যা বলছি সবাই শুনতে পাইছো তো? জি স্যার। ওকে, আমরা তাহলে চলে যাচ্ছি, আমাদের ওয়ার্কে চলে জি যাচ্ছি। স্যার।